আসসালামু আলাইকুম। রাত 10টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। ঘুষ, দুর্নীতি, লুটপাট বন্ধের দাবিতে রাজধানীতে রিকশা মিছিল। শনিবার আওয়ামী লীগের 50 সদস্যের প্রতিনিধি দল চীন যাচ্ছে। রাতে 60 কিলোমিটার বেগে ঝড়ের আভাস। ঈদের ট্রেনের আগাম টিকিট বিক্রি 2রা জুন থেকে শুরু। রোহিঙ্গা শিবিরে আগুন পুড়ল 5 শতাধিক স্থাপনা। ঈদের পর শনিবার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে, শিক্ষামন্ত্রী। মতিঝিলে ফুটপাত থেকে অজ্ঞাত লাশ উদ্ধার। নিম্নচাপ এগোচ্ছে বাংলাদেশের দিকে, শনিবার রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে। এমপি আজিম হত্যা, 3 আসামি 8 দিনের রিমান্ডে। চুয়াডাঙ্গায় তাপমাত্রা আবারও 40 ডিগ্রি। রাইসির হেলিকপ্টার দুর্ঘটনার নতুন তথ্য দিল তদন্ত কমিটি। রাফায় হামলা বন্ধ করতে ইসরায়েলকে আইসিজের নির্দেশ। এবং ইউক্রেনে যুদ্ধবিরতি চান পুতিন। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ঘুষ, দুর্নীতি, লুটপাট বন্ধ করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করার দাবিতে রাজধানীর নয়াপল্টনে বিক্ষোভ করেছেন সাধারণ রিকশা শ্রমিকরা। শুক্রবার বিকেলে আরামবাগ থেকে শুরু করে বিক্ষোভ মিছিলটি কাকরাইলের দিকে আসতে চাইলে নয়াপল্টন বিএনপি অফিসের সামনে তাদের আটকে দেয় পুলিশ। এ সময় রিকশা শ্রমিকরা দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে বলেন, বর্তমানে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম যেভাবে বৃদ্ধি পেয়েছে তাতে আমরা শ্রমজীবী মানুষেরা না খেয়ে কষ্টে জীবনযাপন করছে। তারা নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণের দাবি জানান। তারা আরও বলেন, সরকার সাধারণ মানুষের বাক স্বাধীনতার পাশাপাশি বেঁচে থাকার অধিকারটুকু কেড়ে নিচ্ছে। আমরা রাজনীতি বুঝি না, আমরা 2 বেলা ডাল ভাত খেয়ে বাঁচতে চাই। সরকার সিন্ডিকেটের মাধ্যমে দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে আমার বেঁচে থাকার অধিকারও কেড়ে নিচ্ছে। প্রশিক্ষণ কর্মশালায় যোগ দিতে শনিবার চীন যাচ্ছে আওয়ামী লীগের 50 সদস্যের একটি প্রতিনিধি দল। চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে এদিন দুপুর 2:55 দেশ ত্যাগ করবেন তারা। স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি ও সিরাজগঞ্জ 1 আসনের সংসদ সদস্য তানভীর শাকিল জয়ের নেতৃত্বে প্রতিনিধি দলে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, যুব মহিলা লীগ ও মহিলা আওয়ামী লীগ সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা রয়েছেন। সফরকালে চীনা কমিউনিস্ট পার্টির আয়োজনে বিভিন্ন রাজনৈতিক প্রশিক্ষণ কর্মশালায় যোগ দেবেন প্রতিনিধি দলের সদস্যরা। এছাড়াও চীনা কমিউনিস্ট পার্টির উচ্চ পর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তাদের। ঘূর্ণিঝড় রেমালের প্রভাব শুরু হয়েছে বঙ্গোপসাগরে, সৃষ্টি হয়েছে নিম্নচাপ, এগিয়ে আসছে বাংলাদেশের উপকূলে। এরই মধ্যে দেশের 2 অঞ্চলের উপর দিয়ে আজ রাত 1টার মধ্যে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বিকালে আবহাওয়া অফিস থেকে পাঠানো সতর্কতা বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, বেলা 4টা হতে দিবাগত রাত 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চল সমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আসন্ন ঈদুল আজহায় আন্তনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি আগামী 2রা জুন থেকে শুরুর প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানা গেছে। 17 জুন ঈদের দিন ধরে এই প্রস্তাব জানানো হয়েছে। প্রস্তাব অনুযায়ী এবার ঈদের আগে 5 দিন ট্রেন যাত্রা ধরা হতে পারে, যদিও গত ঈদের ছুটি বেশি থাকায় 7 দিন ধরা হয়েছিল। গতকাল বৃহস্পতিবার সকালে রেল ভবনে অনুষ্ঠিত এক আন্তঃমন্ত্রণালয় সভায় এই প্রস্তাব জানানো হয়। সভা সূত্রে জানা গেছে, ঈদকে কেন্দ্র করে বরাবরের মতো এবারও ট্রেনের অগ্রিম আসন বিক্রি করবে রেলওয়ে। ঘরমুখী যাত্রীদের ভ্রমণের সুবিধার্থে আগামী 2রা জুন থেকে ঈদ যাত্রায় 10 দিন আগের আন্তনগর ট্রেনের অগ্রিম আসন বিক্রি শুরু করার প্রস্তাব দেওয়া হয়েছে। সব ঠিক থাকলে 2 জুন থেকে ট্রেনের অগ্রিম আসন বিক্রি শুরু হতে পারে। কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা শিবিরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 1.5 ঘন্টার আগুনে পুড়েছে দোকানঘর, মসজিদ, টয়লেট, এনজিও অফিস সহ 5 শতাধিক স্থাপনা। শুক্রবার বেলা 11টার দিকে উখিয়ার থাইংখালী 13 নম্বর
তানজিমার খোলা রোহিঙ্গা ক্যাম্পে আগুন লাগে। বেলা 12:30টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের কারণে আশ্রয়হীন হয়ে পড়েছে প্রায় 2500-এর মতো রোহিঙ্গা। ক্যাম্পের সূত্রে জানা গেছে, থাইংখালী 13 নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এনজিও সংস্থা কারিতাস অফিসের কাছ থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। তীব্র তাপপ্রবাহের কারণে আগুন দ্রুত ক্যাম্পের কাঁঠাল গাছতলা বাজার সহ ক্যাম্পের ঘরে ঘরে ছড়িয়ে পড়ে। তাপপ্রবাহের কারণে শিক্ষার ঘাটতি পূরণে শনিবার শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়। ঈদের পর তা আর থাকছে না, এই তথ্য জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। আজ শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে ঢাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যোগাযোগ উৎসব 24-এ অংশ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান। শিক্ষামন্ত্রী বলেন, আমাদের তো আসলে শিখন ফল অর্জনের জন্য কিছু শিক্ষা কর্মদিবস সেটি নির্দিষ্ট করতে হয় বছরব্যাপী। যেহেতু আমাদের অনেকগুলো পড়াতে পারেনি, সেজন্য বিশেষজ্ঞদের মতামত নিয়ে এখন পর্যন্ত শনিবার খোলা আছে। তবে সেটা আসলে সাময়িক একটি প্রক্রিয়া। সেই দিবসের বিষয়ে আমাদের যদি পরিপূর্ণ একটি চিত্র পাওয়া যায়, তাহলে ঈদুল আজহার পরবর্তী সময় তখন হয়তো সেটা থাকবে না। রাজধানীর মতিঝিল থানা এলাকা থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তার পরিচয় জানা যায়নি। অজ্ঞাতনামা পুরুষটির বয়স আনুমানিক 55 বছর। তার পরনে ছিল সাদা পায়জামা। বৃহস্পতিবার সন্ধ্যায় লাশটি উদ্ধার করা হয়। ডিএমপির মতিঝিল থানার উপপরিদর্শক SI অনিল চন্দ্র রায় এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে সন্ধ্যা 6টার দিকে মতিঝিল থানাধীন বাংলাদেশ পুলিশ মুক্তিযোদ্ধা জাদুঘরের বিপরীত পাশে ফুটপাত থেকে তাকে উদ্ধার করা হয়। পরে অচেতন অবস্থায় রাত 8টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে পরীক্ষা নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ইতোমধ্যেই নিম্নচাপে পরিণত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সর্বশেষ তথ্য অনুযায়ী সেটির অভিমুখ এখন বাংলাদেশের দিকে। আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, আরও শক্তি অর্জন করে আজ শুক্রবার রাতে এটির গভীর নিম্নচাপে রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে। বর্তমানে পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং এর কাছাকাছি পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের অংশ জুড়ে অবস্থান নিম্নচাপটির। এটি আরও উত্তর পূর্ব দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে। বাংলাদেশ উপকূলের সুন্দরবন ও খেবুপাড়ার দিকে এর গতিপথ রয়েছে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ আজিজুর রহমান শুক্রবার দুপুরে সাংবাদিকদের বলেন, বর্তমানে যেই অবস্থান দেখাচ্ছে তাতে কেন্দ্রটি বাংলাদেশের উপর দিয়ে অতিক্রম করার আশঙ্কা আছে। নিম্নচাপটি শুক্রবার দুপুরে পায়রা ও মোংলা সমুদ্রবন্দর দুটি থেকে যথাক্রমে 730 এবং 765 কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। এছাড়া চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে 805 কিলোমিটার এবং কক্সবাজার থেকে 740 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে ছিল। ভারতের পশ্চিমবঙ্গে ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যা মামলায় গ্রেফতার 3 আসামির 8 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রিমান্ড প্রাপ্তরা হলেন সৈয়দ আমানুল্লাহ, ফয়সাল ভুঁইয়া ও সিলিস্তি রহমান। শুক্রবার দুপুরে ঢাকার সিএফি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাদের হাজির করা হয়। এ সময় মামলার তদন্তের জন্য তাদের 10 দিনের রিমান্ডে নিতে আবেদন করেন পুলিশের সিনিয়র সহকারী কমিশনার মাহফুজুর। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথি এর রিমান্ড মঞ্জুর করেন। এর আগে বৃহস্পতিবার সৈয়দ আমানুল্লাহ, ফয়সাল আলী ও সিলিস্তি রহমানকে এ মামলায় গ্রেফতার দেখানো হয়। গত 12 মে চিকিৎসার জন্য ঝিনাইদহের কালীগঞ্জ থেকে চুয়াডাঙ্গার দর্শনার গেদে সীমান্ত দিয়ে ভারতে যান এমপি আনোয়ারুল আজিম। তিনি পশ্চিমবঙ্গে বরাহনগর থানার মণ্ডলপাড়া লেনে গোপাল বিশ্বাস নামে এক বন্ধুর বাড়িতে ওঠেন। পরদিন ডাক্তার দেখানোর কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হন আনোয়ারুল আজিম। চুয়াডাঙ্গার তাপমাত্রা আবারও বাড়তে শুরু করেছে। শুক্রবার বেলা 3টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 40.0 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল 42%। তাপমাত্রার সাথে ভ্যাপসা গরম বাড়ায় জনজীবনে অস্বস্তি নেমে এসেছে। চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস জানায়, টানা 19 দিন চুয়াডাঙ্গার তাপমাত্রা 34 থেকে 39 ডিগ্রির মধ্যে ওঠানামা করছিল। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনায় প্রাথমিক তদন্তের ফল প্রকাশ করেছে দেশটির সেনাবাহিনী। বৃহস্পতিবার এই প্রতিবেদন প্রকাশ করা হয়। তাতে হেলিকপ্টার দুর্ঘটনার বিস্তারিত প্রকাশ করা হয়েছে। এর আগে সোমবার ইরানের সামরিক কর্মকর্তার মাধ্যমে গঠিত একটি তদন্ত কমিটি হেলিকপ্টার দুর্ঘটনার তদন্ত শুরু করে বলে জানিয়েছে মেহের নিউজ এজেন্সি। ইরানের
আধা সরকারি নিউজ এজেন্সিটি জানিয়েছে, প্রতিবেদনে রাইসের হেলিকপ্টার দুর্ঘটনার নতুন তথ্য উঠে এসেছে। এতে দাবি করা হয়েছে গুলি বা বোমা ছুড়ে রাইসের হেলিকপ্টারটিকে ভূপাতিত করা হয়নি। তদন্তকারীরা নিশ্চিত করেছে মাটিতে আঘাত করার পরই হেলিকপ্টারটিতে আগুন ধরে গিয়েছিল, কারণ হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ গুলি বা বোমার আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। গাজার রাফা এলাকায় হামলা বন্ধ করতে ইসরায়েলকে নির্দেশ দিয়েছে জাতিসংঘের আদালত। আজ শুক্রবার এই আদেশ দেওয়া হয়। এতে জাতিসংঘের যে কোনো তদন্ত কমিশনের গাজায় যাওয়া নিশ্চিত করার জন্য ইসরায়েলের প্রতি নির্দেশ দেওয়া হয়। এই আদেশ ইসরায়েলের জন্য কূটনৈতিক ক্ষেত্রে বড় ধরনের বিপর্যয় হিসেবে বিবেচনা করা হয়েছে। 15 সদস্যের বিচারক প্যানেল 13-2 ভোটে এই রায় দেয়। রাফায় অভিযান বন্ধের পক্ষে ভোট পড়ে 13টি, বিপক্ষে পড়ে 2টি। যে দুজন বিপক্ষে ভোট দেন তারা হলেন আদালতে উগান্ডার প্রতিনিধি জুলিয়া সেবুতেন্দে এবং ইসরায়েলের প্রতিনিধি আহরন বারাক। গাজায় ইসরায়েলের সামরিক অভিযান বন্ধ করার আদেশ দিতে বিশ্ব আদালতের প্রতি দক্ষিণ আফ্রিকার আবেদনের প্রেক্ষাপটে আজ শুক্রবার এই রায় দেওয়া হয়। দক্ষিণ আফ্রিকা অভিযোগ করেছে গাজায় ইসরায়েল গণহত্যা চালাচ্ছে। বর্তমান যুদ্ধ পরিস্থিতির অবস্থাকে মেনে নিলে ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতিতে প্রস্তুত রয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দেশটির 4টি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছে। যদি কিয়েভ এবং পশ্চিমারা তার এ প্রস্তাব মেনে না নেয় তাহলে তিনি যুদ্ধ চালিয়ে যাবেন। ওই 4 কর্মকর্তার মধ্যে একজন রয়টার্সকে জানান, দীর্ঘ সময় যুদ্ধ করতে পুতিন প্রস্তুত রয়েছেন। একই সঙ্গে তিনি যুদ্ধবিরতিও চান। ওই ব্যক্তি পুতিনের সঙ্গেই কাজ করেন এবং ক্রেমলিন সম্পর্কে ভালো ধারণা রাখেন। তবে বিষয়টি স্পর্শকাতর হওয়ায় তিনি তার নাম প্রকাশ করতে চাননি। পুতিনের মুখপাত্র দিমিত্রো পেসকভ বলেন, রাশিয়া তার লক্ষ্য অর্জনের জন্য আলোচনায় বসতে প্রস্তুত, কারণ তার দেশ যুদ্ধ চায় না। তবে ইউক্রেনের পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রী এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। আমাদের আগামীকাল দুপুর 2টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।